গল্প গ্লোবাল। এখানে তোমার জন্য আনছি ঘরে বাইরের সেরা সব সাহিত্যিকের নানান স্বাদের চিরকালীন আর সমকালীন গল্পের সম্ভার। এখন গল্প শুনতে যদি তুমি ভালোবাসো তাহলে গল্প গ্লোবালকে সাবস্ক্রাইব করতে পারো। সেক্ষেত্রে আমাদের গল্পের সমস্ত খবর পৌঁছে যাবে তোমার কাছে, আর আমরাও পেয়ে যাব তোমার মতো একজন শ্রোতাকে। সাবস্ক্রাইব করে বেল আইকনের ওপর তোমার আঙুলটা ছুঁয়ে দাও, তাহলেই তোমার পরশ আমার প্রাণে। তোমার জন্য আজকের নিবেদন। 13 নম্বর বাড়ির রহস্য। রচনা মনোরঞ্জন ভট্টাচার্য। আবহ ও সম্পাদনা অভিক চক্রবর্তী। শব্দগ্রহণ অনুপ মুখোপাধ্যায়। অডিও রূপান্তর ও প্রযোজনা দীপঙ্কর চট্টোপাধ্যায়। আজকের গল্প 13 নম্বর বাড়ির রহস্য। ব্যাপারটা ঘটেছিল এক পুজোর ছুটিতে। হুকাকাশি গিয়েছিলেন শিলং, আর রণজিৎ ভাড়া নিয়েছিল কলকাতারই শহরতলিতে একটা বাগান ঘেরা সুন্দর বাড়ি। রণজিতেরই জিত হলো, কেননা হুকাকাশি লিখে জানালেন অনবরত বৃষ্টির চোটে তার বেড়ানো মাথায় উঠেছে। সেখান থেকে অন্য কোনো জায়গায় যেতে পারলে তিনি বাঁচেন। রণজিৎ তাকে তার নিরিবিলি বাড়িখানাতে দিনকতক এসে থাকবার জন্য নিমন্ত্রণ করল। হুকাকাশিও শান্ত শিষ্ট ছেলের মতো ফিরে এলেন। এইখানে হুকাকাশি এবং রণজিৎকে যারা চেনেন না তাদের জন্য বলে রাখি, হুকাকাশি একজন জাপানি গোয়েন্দা, কলকাতাতেই বাস, ঝরঝরে বাংলা বলতে পারেন। আর রণজিৎ হল বাংলাদেশের একজন নামজাদা খেলোয়াড়, গায়ে অসীম শক্তি, 26-27 বছরের এক অকুতভয় যুবক। শমশেরপুরের রাজা বাহাদুর শশাঙ্ক শেখরের বাড়িতে পদ্মরাগ মণির তদন্ত সূত্রে দুজনের প্রথম আলাপ। সেই থেকেই রণজিৎ হয়ে গেল জাপানি গোয়েন্দার বাঙালি অ্যাসিস্ট্যান্ট। তো এই হুকাকাশি রণজিতের আমন্ত্রণে শিলং থেকে কলকাতাতেই ফিরে এলেন। হুকাকাশিকে অভ্যর্থনা করে তার নিরিবিলি ভাড়া বাড়িতে আনবার জন্য রণজিৎ গাড়ি নিয়ে স্টেশনে গিয়ে উপস্থিত হল। গাড়িতে আসবার পথে হুকাকাশি লক্ষ্য করলেন রণজিৎ একটু যেন গম্ভীর, যেন খানিকটা চিন্তান্বিত। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বলুন তো রণজিৎ বাবু? কিছু একটা হয়েছে মনে হচ্ছে। অত কি ভাবছেন? না, দেশটা দিনকে দিন আমেরিকা হয়ে দাঁড়ালো কিনা তাই ভাবছি। কিরকম কিরকম? লোকগুলো সব ফর্সা হয়ে যাচ্ছে নাকি? নাকি গঙ্গার ধারে 56 তলা বাড়ির ভিত গাঁথা হচ্ছে? সেসব হলেতে চিন্তিত হওয়ার কারণ ছিল না, কিন্তু ইয়াঙ্কি গুন্ডারা যেমন ছেলে কিডন্যাপ করে এনে মুক্তিপণে চিঠি পাঠায়, 50,000 ফেলো নয়তো ছেলের আশা ছাড়ো, এই ধরনের গুন্ডামি চলন যদি এদেশেও শুরু হয় তবে সেটা ভাববার কথা বই কি। কথাটা আরেকটু সোজা করে বলুন রণজিৎ বাবু। দুনিয়ার হালচাল দেখে আপনি কি একটা আশঙ্কা প্রকাশ করলেন, নাকি বাস্তবিকই ওই ধরনের কোনো ব্যাপার আপনার নজরে এসেছে? সত্যি কথা বলতে কি, আমি একটু দ্বিধার মধ্যেই আছি। আপনি দুদিনের জন্য বিশ্রাম নিতে এসেছেন, সুতরাং আপনাকে এসবের মধ্যে জড়িয়ে ফেলাটা ঠিক হবে না। কিন্তু পরশু রাতে যে অদ্ভুত রহস্যময় ঘটনা আমি প্রত্যক্ষ করেছি তাতে আমার মনে গুরুতর সন্দেহ জাগছে। কেবলই মনে হচ্ছে সমস্ত জেনে শুনে চুপ করে থাকাটা ঠিক হবে না। ঘটনাটা কি খুলেই বলুন না, শুনি। তাহলে শুনুন।
এখানে যে পাড়াটিতে আমি বাড়ি নিয়েছি সেটা খুবই নিরিবিলি, লোকজনের আসা যাওয়া নেই বললেই চলে। আমার বাড়ির কাছেই আর একটা ছোট মতো একতলা বাড়ি আছে, ওই রাস্তার 13 নম্বর বাড়ি। আমি আসা থেকে ওটা খালিই পড়ে আছে দেখেছি, অনেক দিন থেকেই নাকি খালি আছে। পরশু দিন সারাক্ষণটাই বেশ গুমোট গিয়েছিল, অনেক রাত পর্যন্ত জেগেছিলাম। কিছুতেই যখন ঘুম এলো না, তখন দরজা খুলে দক্ষিণ দিকের বারান্দাটায় গিয়ে বসলাম, যদি একটু হাওয়া বাতাস পাওয়া যায় সেই আশায় আর কি। মিনিট 5 পর থেকেই হঠাৎ মনে হলো ওই 13 নম্বর বাড়িটা থেকে কেমন একটা কাতর গোঙানির আওয়াজ আসছে। কান খাড়া করে শুনবার চেষ্টা করতেই আওয়াজটা বেশ স্পষ্ট হয়ে উঠল। ওরে বাবা রে, ও বাবা কেন আর পারি না, ইচ্ছে আমায় মেরে ফেলো, আমায় মুক্তি দাও, ছুরিখানা পেটে ঢুকিয়ে দাও, এই নরক যন্ত্রণা আর সইতে পারি না। ও অত্যন্ত আশ্চর্য হয়ে গেলাম। তৎক্ষণাৎ ওই অবস্থাতে নিচে নেমে এলাম। ভাবলাম ওই বাড়িটাতে গিয়ে দেখতে হবে ব্যাপারটা কি। তারপর গেলেন? হ্যাঁ, কিন্তু গিয়ে আমার বিস্ময় আরও বেড়ে গেল। সামনের দিককার সমস্ত জানলার কপাট বন্ধ, আর সদর দরজায় ঝুলছে প্রকাণ্ড একটা তালা। দেখলে মনে হবে যেন এ বাড়িতে কোনো লোক বসবাস করে না। বুঝতে পারলাম ভেতরে যারা বসবাস করছে তারা নিজেদের অস্তিত্ব জানান দিতে চায় না। এই অবস্থায় আর ভোর না হওয়া অবধি হঠাৎ কিছু করা উচিত হবে না ভেবে সেরাত্রির মতো চলে এলাম। তারপর সকালে গিয়ে দেখি তালাটা আর নেই, তবে দরজা বন্ধই রয়েছে। আমি বারান্দা গিয়ে উঠতেই একটা চাকর গোছের অভদ্র লোক বেরিয়ে এলো। আমার পা থেকে মাথা অবধি বার কতক চোখ বুলিয়ে নিয়ে বলল, কি চাই এখানে? তোমরা এ বাড়িতে নতুন ভাড়া এসেছো? হুম। এরপর ঠিক কী বলে আলাপ শুরু করা যায় ভাবছি, হঠাৎ লোকটা আমার মুখের উপরে ঝপ করে দরজাটা বন্ধ করে দিল। ঠিক সেই মুহূর্তে আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ভেতরের লোকেদের কোনো কথাবার্তা শোনা যায় কিনা দেখবার জন্য তৎক্ষণাৎ চটির ফটাফট শব্দ শুনিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেলাম। তারপর চটি খুলে রেখে পা টিপে টিপে চুপি চুপি বারান্দায় উঠে দরজায় কান লাগিয়ে দাঁড়ালাম। শুনতে পেলেন কিছু? শুনলাম কেউ একজন ফিসফিস করে অন্য আরেকজনকে শাসাচ্ছে। হুঁশিয়ার, খুব হুঁশিয়ার, কেউ টের পেলে সব সত্য মারা পড়ব। শুধু আমি একা নয়, তোরাও বাদ যাবি না। পেছনের দরজা। এর পরের কথাগুলো আর কানে এলো না, তবে জেলখানা কথাটা যেন শুনতে পেলাম বলে মনে হলো। তক্ষুনি আমি থানায় গিয়ে সব কথা প্রকাশ করে দিয়ে আসতাম, যদি না আজই আপনারা এসে পৌঁছানোর কথা থাকতো। তার মানে রণজিৎ বাবু, আপনি মুখে যতই বলুন না কেন যে আমাকে ঝামেলায় জড়াতে চান না, মনে মনে কিন্তু আমারই আসার অপেক্ষায় ছিলেন। হাসতে হাসতে কথাটা বললেন হুকাকাশি। রণজিৎ এর উত্তরে জুৎসই কোনো কথা খুঁজে পেল না। গাড়ি এসে থামল বাগান ঘেরা একটা নিরিবিলি বাড়ির সামনে। এই বাড়িটাই সম্প্রতি রণজিৎ ভাড়া নিয়েছে। বিকেল বেলা 5টা নাগাদ রণজিৎকে সঙ্গে করে হুকাকাশি 13 নম্বরের বাড়িতে গিয়ে হাজির হলেন। ফটক থেকে ছোট্ট একটা লাল সুরকির রাস্তা বাড়ির সামনে দিয়ে গোল হয়ে ঘুরে আবার ফটকের কাছে চলে এসেছে। সেটুকু পার হলেই বারান্দা। ওঁরা গিয়ে সেই বারান্দায় উঠতেই সকালবেলাকার সেই চাকরটা ভিতর থেকে বেরিয়ে এলো। তারপর সেই সকালবেলাকার মতোই প্রশ্ন করল, কি চাই এখানে? হুকাকাশি বললেন, আমরা এ পাড়ারই লোক। কর্তা আছেন? আলাপ করতে এসেছি। এখন দেখা হবে না, তিনি ঘুমোচ্ছেন। এটা আশ্বিন মাস, এখন বেলা 5টা। এই অসময়ে কর্তা ঘুমোচ্ছেন শুনে রণজিৎ আর চোখে একবার হুকাকাশির দিকে তাকালো। কিন্তু চাকরটা যেন বেশি সময় নষ্ট করতে রাজি নয়। তার ভাবভঙ্গি খুবই সংক্ষিপ্ত। দ্বিতীয়বার আর কোনো বাক্য ব্যয় না করে সকালের মতো
এবেলাও সে ঝপ করে দরজা বন্ধ করে দিল। অগত্যা রণজিৎদের ফিরে আসতে হলো। রাত তখন 12টা হবে। সমস্ত শহর নিঝুমে অকাতরে ঘুমোচ্ছে। হঠাৎ হুকাকাশির শোবার ঘরের দরজায় বার কতক কড়া নাড়ার আওয়াজ হলো। ভেতর থেকে হুকাকাশি প্রশ্ন করলেন, কে? আমি রণজিৎ, শিগগির দরজা খুলুন। হুকাকাশি দরজা খুলে বললেন, ও সেই কাতরানি আর গঙ্গানির শব্দ তো? হ্যাঁ, আমিও শুনেছি। তাহলে এখন কি করা? চুপটি করে শুয়ে থাকা, মানে ভোরের জন্য অপেক্ষা করা। পরের দিন প্রাতঃকৃত্য এবং চা পান শেষ করে হুকাকাশি একবার দক্ষিণ দিকের বারান্দাটা ঘুরে এসে বললেন, কর্তাগোছের এক ব্যক্তি বারান্দার উপরে সশরীরে দেখা দিয়েছেন। তাই নাকি? দেখা তো দিতেই হবে। কাল দুবার পাড়াপড়শিরা খোঁজ নিতে এসেছিল। এরপরেও দরজা এঁটে বসে থাকলে যে নিজে থেকেই নিজের ওপর গুরুতর সন্দেহ ডেকে আনা হবে। চলুন, এই সুযোগে ওকে একটু নাড়া দিয়ে আসি। খুব বেশিক্ষণ কিন্তু নাড়া দেওয়া সম্ভব হলো না। মিনিট 10 পরেই দুজনকে ফিরতে হলো। ঘরে এসে হুকাকাশি একটা ইজি চেয়ারে আরাম করে বসে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, দেখি আপনার পর্যবেক্ষণ শক্তিটা কেমন। লোকটাকে দেখে কি মনে হলো বলুন। রণজিৎ হেসে বলল, প্রথমত মাথার চুলগুলো খাড়া খাড়া, চোখ মুখ একটু বসা। দ্বিতীয়ত ডান হাতের গেঞ্জির হাতাটা নিচের দিকে বারবার টেনে দিচ্ছিল। তৃতীয়ত, আপনি দু চারটে বলুন না। বেশ তো বলছিলেন, বলে যান না। তৃতীয়ত, কাল রাত 3টে নাগাদ বাড়িতে মোটরে করে লোক এসেছিল। রণজিৎ অবাক হয়ে বলল, মোটরে করে লোক রাত 3টের সময়? এটা টের পেলেন কি করে? পর্যবেক্ষণ এবং অনুমান খুবই সহজ। কাল মাঝরাতের পর এক পশলা বৃষ্টি হয়েছিল। বাড়ির সামনে ভিজে সুরকির রাস্তার উপর মোটরের চাকার দাগ এখনো পর্যন্ত দিব্যি খাঁচ কাটা কাটা অবস্থায় রয়ে গেছে। কাল বিকেলে যখন গিয়েছিলাম এ দাগ ছিল না। আর তাছাড়া মোটরের কলকবজাও সম্ভবত কিছু খারাপ ছিল, তাই খানিকটা মোবিলও চুইয়ে পড়েছিল। সুরকির রাস্তাটা পুরো শুকিয়ে গেলেও কেবল ওই তেলের নিচেই একটুখানি জল এখনো চিকচিক করছে, শুকোতে পারেনি। এর থেকেই অনুমান করে নেওয়া যায় যে বৃষ্টি থেমে যাওয়ার খুব বেশি পরে মোটর আসেনি। রণজিৎ প্রথমটায় খুব আশ্চর্য হয়ে গেল। তারপরেই উত্তেজিত হয়ে বলে উঠল, তার মানে তো কাল রাতে বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। ব্যস্ত হবেন না, মোটর পালিয়ে যাবে না। আজ রাত্রেও ওটা আসবে। কি করে বুঝলেন? মন বলছে। আপনি শুধু একটা টর্চের ব্যবস্থা রাখবেন। দুপুরের খাওয়া দাওয়ার পর রণজিৎ এবং হুকাকাশি যে যার ঘরে বিশ্রাম নিতে চলে গিয়েছিলেন। বিকেলে রণজিৎ হুকাকাশির ঘরে এসে দেখল তিনি ঘরে নেই। বেরিয়ে আসার সময় খেয়াল করল টেবিলের উপর খানিকটা নুন পড়ে আছে। হুকাকাশি তখন বাইরে বেরিয়ে পায়চারি করছিলেন। রণজিৎ তার কাছে গিয়ে বলল, আপনার টেবিলের ওপর এই 8-6 টাক নুন এলো কোত্থেকে মিস্টার হুকাকাশি? ওটা ওই 13 নম্বর বাড়ির নুন। তরকারিতে চালিয়ে দেবেন না যেন আবার। 13 নম্বর বাড়ির নুন আপনার টেবিলে এলো কি করে? পায়ে করে। আজ সকালে যখন ও বাড়ির কর্তার সঙ্গে মোলাকাত করতে যাই, তখন সিঁড়ির নিচে ন্যাকড়ায় জড়ানো একটা ছোট্ট পুঁটলিতে ওটা পাওয়া গেছে। আপনি টের পাননি। জুতো খুলে পায়ের আঙুলে করে তখনই ওটা তুলে নিয়েছিলাম। ঘরে এসে পুঁটুলি খুলে দেখলাম নুনই বটে। নুনের পুটুলি? এই অঞ্চলে কি জোক আছে? আর জোঁক ছাড়ানো ছাড়া নুনের পুঁটুলির আর কি কোনো কাজ থাকতে পারে না? ব্যথার জায়গায় সেঁক দিতে লাগতে পারে। ঠিক, কিন্তু ব্যথাটা কার এবং কিসের? এরপর হুকাকাশি বেশ গম্ভীর হয়ে গেলেন।
সেদিন এ নিয়ে আর কোনো কথা হলো না। পরদিন সকালে উঠে রণজিৎ চাকরের মুখে শুনল হুকাকাশি নাকি খুব ভোরে উঠে কোথায় বেরিয়ে গেছেন, বলে গেছেন ফিরতে দেরি হবে। তবে খুব বেশি দেরি অবশ্য হলো না, আধ ঘন্টার মধ্যেই তিনি ফিরে এলেন, সঙ্গে একটা ট্যাক্সি নিয়ে। চাকরকে তাড়াতাড়ি বিছানাপত্রগুলো গাড়িতে তুলে দিতে বলে রণজিৎকে বললেন, আমায় মাফ করবেন রণজিৎবাবু, দিন কতকের জন্য একটা হোটেলে গিয়ে আমাকে উঠতেই হবে। তবে যত শিগগির সম্ভব ফিরে এসে ফের আপনার আতিথ্য গ্রহণ করব, কথা দিয়ে যাচ্ছি। মানে আমি তো কিছু বুঝতে পারছি না। পরে নিশ্চয়ই আপনাকে সব বুঝিয়ে দেব। তাহলে আমিও কদিন সেখানেই যাই আপনার সঙ্গে। না, তাতে কাজের খুব একটা সুবিধে হবে না রণজিৎবাবু। রণজিৎ জানে বিশেষ কোনো উদ্দেশ্য ছাড়া হুকাকাশি নেহাতি খেয়ালের বশে কিছু করেন না, তাই আর কথা না বাড়িয়ে চুপ করে গেল। হুকাকাশি ট্যাক্সিতে উঠে বেরিয়ে গেলেন। হোটেলে আসার পর ম্যানেজারবাবু হুকাকাশিকে যে ঘরটি খুলে দিলেন সেটি মন্দ নয়, তবে আলো বাতাসের দিক থেকে পাশের ঘরটির অবস্থান আরেকটু বেশি ভালো। সে ঘরখানি তালা লাগানো ছিল। হুকাকাশি ম্যানেজারবাবুকে জিজ্ঞাসা করলেন, এই ঘরটি কি ভাড়া দেওয়া হয় না? আগে হ্যাঁ হয়, তবে বর্তমানে ঘরটি অন্য একজনের দখলে। তিনি থাকেন কেবল রাতের বেলা, রাত 10টায় আসেন, আবার এই সকাল 6টার মধ্যেই বেরিয়ে যান। দিনের বেলাটা তালা বন্ধই থাকে। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত বাইরে থাকেন? কি করেন উনি? দুনিয়ার কত রকমের লোক, তাদের কত রকমের তো কাজ, কে আর অত খোঁজ রাখছে মশাই। কথা বলতে বলতেই হঠাৎ ম্যানেজারবাবু বলে উঠলেন, আরে উনি তো ফিরে আসছেন দেখছি, আজ হঠাৎ এরই মধ্যে, এই তো সবে বেরোলেন। হুকাকাশি তাকিয়ে দেখলেন একটি লোক স্টেশনের কুলির হাতে সুটকেস চাপিয়ে হন্তদন্ত হয়ে এগিয়ে আসছে। ম্যানেজারের সামনে এসেই সে বলল, মোটরখানা আরেকবার চাই ম্যানেজার বাবু, বিশেষ দরকার। হ্যাঁ তা নিন না, এতে আর সমস্যা কি? দাঁড়ান, ড্রাইভারকে এখনই ডাকছি। ম্যানেজারবাবু হাঁক পারলেন, কিন্তু ড্রাইভার এসে গাঁই শুরু করলো। সে বলল, আরে এই তো সবে রাত্রিরে গাড়ি চালিয়ে এলুম, আবার এক্ষুনি বেরোতে হবে। আরে তা দরকার পড়লে তো যেতেই হবে, রাতে চালিয়ে এসেছিস তো কি হয়েছে? যা, বাবু কোথায় যেতে চাইছেন নিয়ে যা যা। ড্রাইভার গাঁই করতে করতে বাবুটিকে নিয়ে বেরিয়ে গেল। হুকাকাশি নিজের জিনিসপত্র নিয়ে ঘরে ঢুকে গেলেন। অনেকক্ষণ আর ঘর থেকে বেরোলেন না। এরপর গাড়ির আওয়াজ শুনে জানলার কাছে গিয়ে দাঁড়ালেন। দেখলেন হোটেলের গাড়ি ফিরে আসছে। তখন অনেকটা বেলা হয়ে গেছে। হুকাকাশি ঘর থেকে বেরিয়ে সোজা মোটর ড্রাইভারের কাছে গিয়ে হাজির হলেন। বললেন, মোটরখানা আমার একটু দরকার ছিল, কিন্তু তুমি তো ভাই সবে ফিরলে। আর বলবেন না মশাই, সেই রাত থেকেই চলছে। ম্যানেজারের আর কি, ওনার তো বিল বাড়ছে, তাতেই খুশি। কথাটা বলেই ড্রাইভার একবার আর চোখে দেখে নিল ম্যানেজার বাবু ধারে কাছে আছে কিনা। হুকাকাশি বললেন, এখন কতদূর থেকে আসছো? ওই বাবুকে নৈহাটিতে ছেড়ে দিয়ে এলুম। তবে এখন থাক, দেখি অন্য কি ব্যবস্থা করা যায়। হুকাকাশি আর হোটেল থেকে বেরোলেন না। অনেক রাতে সকালের সেই বাবুটি হোটেলে ফিরলেন। পরদিন ভোরে আবার তিনি বেরিয়ে গেলেন এবং তার পরে পরেই হুকাকাশিও বেরিয়ে পড়লেন। এদিকে রণজিতের হাজার ইচ্ছা সত্ত্বেও হুকাকাশির নিষেধ ছিল বলে প্রথম দিন সে আর হোটেলে যায়নি, কিন্তু পরদিন দুপুরেই এসে হাজির হলো। হুকাকাশি তখন বিশেষ মনোযোগের সঙ্গে একটা টাইম টেবিলের পাতা ওল্টাচ্ছিলেন।
হোটেলের চারধারটা একবার দেখে নিয়ে রণজিৎ বলল, আপনার রুমখানা মন্দ নয়, তবে আলো বাতাসের দিক থেকে দেখতে গেলে পাশের কামরাটা আরও ভালো। ওটা তো তালা বন্ধ দেখছি, কেউ আছে নাকি? কেন, উঠে আসতে ইচ্ছে হচ্ছে নাকি? তবে রাতের বেলাটা থাকতে পাবেন না, দিনের বেলাটা হলেও হতে পারে। কেন, রাতে কি ওটা ভূতের বাসা? অদ্ভুতের বাসা। রাত্রি 10টা থেকে ভোর 6টা পর্যন্ত তিনি ও ঘরেই বাস করেন। তিনি করেন কি? রাতে নিশ্চয়ই ঘুমন, তবে দিনে যে পাক্কা 15-16 ঘন্টা ডিউটি করেন তা তো বোঝাই যাচ্ছে। কি দারুণ চাকরি বলুন তো, তার উপর আবার একদিন লেট হলেই চাকরি নিয়ে টানাটানি। কাল দেখলাম তো, লেট হওয়ার ভয়ে একেবারে যেন ফ্যাকাশে মেরে গিয়েছিল। কি ব্যাপার একটু খুলে বলুন তো। হুকাকাশি গতকাল সকালের ঘটনাটা রণজিৎকে বললেন। সকালে বেরিয়ে গিয়ে খানিক বাদেই আবার লোকটির ফিরে আসা এবং গাড়ি চাওয়ার ঘটনাটা সব শুনে রণজিৎ বলল, এর মধ্যে সন্দেহজনক কি কিছু আছে? প্রথম কথা হচ্ছে, কোনো অফিসই 15 ঘন্টা তাদের কর্মচারীদের খাটায় না। এই লোকটা তাহলে সারাদিন করেটা কি? অফিসের পর অন্য কোথাও যেতে পারে বা অন্য কোনো কাজও করতে পারে। ঠিক, অন্য কোথাও যায় বা অন্য কোনো কাজ করে। কাল যখন লোকটা ভোরে বেরিয়ে গিয়ে আবার ফিরে এসেছিল, তখন তার সঙ্গে ছিল স্টেশনের কুলি। অর্থাৎ লোকটা ট্রেনে করে কোথাও যাবে বলে রওনা হয়েছিল, ট্রেন ফেল হওয়ায় ফিরে এসেছে। আর দ্বিতীয়ত, লোকটা ম্যানেজারকে বলেছিল মোটরখানা আর একবার চাই। তার মানে এর আগেই সে গাড়িখানা আরও একবার নিয়েছিল, আর ড্রাইভার বলল রাতেই তাকে গাড়ি নিয়ে বেরোতে হয়েছিল। তার মানে এই লোকটাই রাতে আরেকবার বেরিয়েছিল গাড়িটা নিয়ে এবং গিয়েছিল ওই 13 নম্বর বাড়িতে। কি করে বুঝলেন? মোটরের চাকার দাগ আর মোবিল পড়ে থাকতে দেখেছিলেন তো পরশুদিন সকালে। হ্যাঁ, কিন্তু ও গাড়ি যে আবার আসবে সেটা আমি বুঝেছিলাম। আপনাকে বলেওছিলাম একটা টর্চ জোগাড় করে রাখতে। পরশু গভীর রাতে বাস্তবিকই গাড়িটা আবার এলো, সমস্ত আলো নিভিয়ে খুব ধীরে ধীরে। আমিও চুপি চুপি নিচে নেমে রাস্তার ধারে একটা গাছের আড়ালে দাঁড়ালাম। তারপর খানিক বাদে গাড়ি ফিরে যেতেই টর্চের আলো ফেলে নাম্বারটা দেখে রাখলাম। ড্রাইভার ছাড়া গাড়িতে ছিল আরও 2 জন লোক। পরদিন সকালে বেরিয়ে মোটর রেজিস্টার ঘাঁটতেই দেখা গেল ওটা এই হোটেলেরই গাড়ি। সেই কারণেই আমার বাসা ছেড়ে এই হোটেলে এসে উঠলেন। হ্যাঁ, নইলে আর আপনার অমন নিরিবিলি খাসা বাসাখানা ছেড়ে হোটেলে এসে উঠব কেন বলুন তো? তখন খুব আশ্চর্য হয়েছিলেন তো। কিন্তু এই হোটেলের গাড়ি ওই 13 নম্বর বাড়িতে কি করে? আর গাড়িতে ছিলই বা কারা? একজন তো এই তালাবন্ধ ঘরের লোকটা, আর একজন নিশ্চয়ই কিডন্যাপারদের পান্ডা। কে যে পান্ডা আর কে যে গুন্ডা সেটা পরে বোঝা যাবে। এই লোকটা কাল সকালে ট্রেনে করে যাচ্ছিলই বা কোথায়? এবং কিসের অত তাড়া ছিল? ট্রেন ফেল করে পরের ট্রেনের অপেক্ষায় না থেকে গাড়ি নিয়েই বেরিয়ে যেতে হলো। ও হ্যাঁ, ভালো কথা, আমি আজ একটু বাইরে যাচ্ছি। বাইরে মানে কোথায়? কম্বৌলির নাম শুনেছেন তো? সেইখানে, খুব বেশি দূরে নয়, নৈহাটি থেকে মাত্র মাইল 2। তা আপনিও চলুন না সঙ্গে, আপনার তো ইতিহাসে ইন্টারেস্ট। কম্বৌলির মিউজিয়ামটাও এই ফাঁকে দেখে আসতে পারবেন। রণজিতের একেবারেই আপত্তি ছিল না। হুকাকাশির সঙ্গে যাওয়ার জন্য সে এক কথায় রাজি হয়ে গেল। বেলা 2টোর গাড়িতে দুজনে রওনা দিলেন। ট্রেনে যেতে যেতে রণজিৎ জিজ্ঞাসা করল, একটা কথা জানতে ইচ্ছে করছে। হঠাৎ কেন কম্বৌলি যাচ্ছি, তাই তো? হ্যাঁ, মানে ওই রহস্যময় 13 নম্বর বাড়ির সঙ্গে কি কম্বলির কোনো সম্পর্ক আছে? আছে। হুকাকাশি সংক্ষেপে উত্তর দিলেন। সেটা কিভাবে জানতে পারলেন? 13 নম্বর রহস্যময় বাড়ির সঙ্গে আমার ওই হোটেলের রহস্যময় লোকটির যে সম্পর্ক আছে সেটা তো আপনাকে আগেই বললাম। এখন এই রহস্যময় লোকটির দিনের বেলাকার লীলাভূমি হচ্ছে ওই কম্বৌলি। এই তথ্যটা কিভাবে সংগ্রহ করলেন?
হোটেলের ড্রাইভারের কাছ থেকে কালকেই জেনে নিয়েছিলাম যে সে লোকটিকে নৈহাটিতে ছেড়ে এসেছে। আজ সকালে যখন সে হোটেল থেকে বেরোলো, আমি তাকে অনুসরণ করলাম। শিয়ালদায় এসে দেখলাম সে নৈহাটিরই টিকিট কাটছে। আমিও কাটলাম। নৈহাটি জংশনে নেমে সে ধরল কম্বৌলি রোড। আমিও পিছু পিছু কিছু দূর গেলাম। তারপর বেলা 10টা নাগাদ কলকাতায় ফিরে এলাম। আর এরপর আপনি এলেন আমার হোটেলে। কম্বৌলিতে পৌঁছে ওরা উঠলেন ডাকবাংলোয়। হুকাকাশি রণজিৎকে বললেন, আপনি একটু বিশ্রাম করে নিন রণজিৎবাবু, আমি ততক্ষণ জরুরি কতগুলো কাজ সেরে আসি। ঘন্টা তিনেকের মধ্যেই ফিরে আসবো আশা করছি। কাল বরং সুবিধা মতো এক ফাঁকে কোনো সময় মিউজিয়ামটা দেখে আসা যাবে। হুকাকাশি বেরিয়ে গেলেন। কলকাতা থেকে কম্বৌলি আসতে গিয়ে এমন কিছু ধকল হয়নি যে রণজিতের মতো একজন স্পোর্টসম্যানকে বিশ্রাম নিতে হবে। খানিক বাদে সেও বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে বারবারই 13 নম্বর বাড়ির কথাটা ঘুরে ফিরে মাথার ভেতর ঘুরতে লাগল। রাতের বেলা গোঙানির আওয়াজ, বাড়ির কর্তার রহস্যময় আচরণ, বারবার গেঞ্জির হাতা টানা, বাড়ির বাইরে গাড়ির চাকার দাগ, নুনের পুঁটুলি, রাতের বেলা আলো নিভিয়ে গাড়ি আসা, সব কিছু মিলিয়ে একটা বিশাল জট পাকিয়ে পাকিয়ে উঠছে মাথার ভেতর। কোনো একজনকে যে ধরে এনে বন্দি করে রাখা হয়েছে ওই বাড়ির ভেতর, তাতে কোনো সন্দেহ নেই রণজিতের। ঠিক 3 ঘন্টা পরে হুকাকাশি ডাকবাংলোয় ফিরে এসে দেখলেন রণজিৎ দোকান থেকে এক রাশ খাবার আনিয়ে অধীর হয়ে অপেক্ষা করছেন। হুকাকাশিকে ফিরতে দেখেই সে বলে উঠল, কদ্দূর কি করে এলেন? আরে রসুন রসুন, অত ব্যস্ত হলে কি চলে? আরও দিন দুয়েক আমাদের এখানে অপেক্ষা করতে হবে বলেই মনে হচ্ছে। কিন্তু আপনার মিউজিয়াম দেখবার মতলবটা বোধহয় ছাড়তে হবে। কেন? মিউজিয়ামের সমস্যা কি? কর্তৃপক্ষের অনুমতি চাই, পাস চাই। অনেক কিছু ভজকট হয়েছে সম্প্রতি। আমাদের এখানে চেনেই বা কে, আর পাসই বা কে দিতে যাচ্ছে? সে না হয় মিউজিয়ামটাই যাত্রায় আর হলো না, কিন্তু ওদিকের কিছু হলো কি? আপনার পাশের ঘরের সেই রহস্যময় লোকেদের দেখা পেলেন? না, এখনো পাইনি। আমার একটা আশঙ্কা হচ্ছে মিস্টার হুকাকাশি। কি আশঙ্কা? আমরা কলকাতা ছেড়ে কম্বলিতে চলে এলাম। এর মধ্যে যে লোকটাকে ওই 13 নম্বর বাড়িতে আটকে রেখে ওরা অত্যাচার করছে, তাকে খুন করে ফেলবে না তো? না, একজন লোককে আটকে রেখে অত্যাচার করার উদ্দেশ্যটা কি হতে পারে বলে আপনার মনে হয় রণজিৎবাবু? এক্ষেত্রে আমার মনে হয় মুক্তিপণের টাকা আদায় করা। না, তাহলে বন্দির উপর অত্যাচার করবে কেন? বরং তার সঙ্গে তো ভালো ব্যবহার করবে, তাকে যত্নে রাখবে। তাহলে এটা কিডন্যাপিংয়ের কেস নয় বলছেন? না, আমার তো নয় বলেই মনে হচ্ছে। আপনার ওই মুক্তিপণের দাবিতে বন্দি করে রাখার আমেরিকান স্টাইল আমার স্বাস্থ্যসম্মত যুক্তিতে টিঁকছে না। আর তাছাড়া বাস্তবিকই যদি তারা অত্যাচার করে থাকতো, তাহলে আমরা দুবার ও বাড়িতে যাওয়ার পরেই তো তা বন্ধ হয়ে যেত। ইচ্ছে করে কে কবে পাড়াপড়শির সন্দেহ জাগাতে চায় বলুন তো? না, অত বোকা ওরা নয়। সেরকম মতলব থাকলে অন্য জায়গায় সরে পড়তো। তাহলে আপনি কি কিছু আঁচ করতে পারছেন? পারছি, কিন্তু কথার ফাঁক ফোকরগুলো এখনো ভরাট করতে পারছি না। নুনের পুঁটুলিটার একটা অর্থ খুঁজে পাচ্ছি, কিন্তু গভীর রাতে গাড়ি আসে কেন? এত গোপনীয়তার কারণ কি হতে পারে? নুনের পুঁটুলি এবং এত গভীর রাতে আলো নিভিয়ে গাড়ি, এই দুয়ের মাঝেই রয়ে যাচ্ছে একটা বড় সড়ো ফাঁক। সেটা ভরাট করতে পারলেই 13 নম্বর বাড়ির জট খুলে যাবে। তবে আপাতত আপনি যে খাবার দাবারগুলো আনিয়েছেন, এগুলো সদ্ব্যবহার করা যাক। রণজিতের বরাত ভালোই বলতে হবে, কেননা প্রায় বিনা ঝঞ্ঝাটেই মিউজিয়াম দেখবার অনুমতি মিলে গেল। এক্ষেত্রে দুটো জিনিস তাদের পক্ষে কাজ করেছে। এক,
মিউজিয়াম কর্তৃপক্ষের মধ্যে রণজিতের নাম শুনেছে এমন একজনকে পাওয়া গেল, এবং 2, হুকাকাশির মতে জাপানি চেহারার চাইতে ভারতীয় বাঙালি হলেই এক্ষেত্রে সুবিধা হবে, তাই তিনি বাঙালি অধ্যাপকের ছদ্মবেশ নিয়েছিলেন। যাই হোক, দুজনে পরমানন্দে মিউজিয়াম দেখতে বেরিয়ে পড়লেন। মিউজিয়ামে ঢুকে রণজিৎ যাকে বলে মোহিত হয়ে গেল। পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত কিছু দেখতে লাগলো। হঠাৎ একসময় খেয়াল হলো হুকাকাশি সেখানে নেই। সিঁড়ি দিয়ে নেমে আসার সময় দেখল পাশের একটি অফিস ঘর থেকে একটি লোকের সাথে কথা বলে তিনি বেরিয়ে আসছেন। কাছে এসে রণজিৎ জিজ্ঞাসা করল, কার সঙ্গে আলাপ করছিলেন? উনি কি মিউজিয়ামের কিউরেটর? না, উনি কিউরেটর নন, এখানকার একজন কর্মচারী। লোকটির জ্ঞান পিপাসা দেখে একটু আলাপ করতে ইচ্ছে হলো। টেবিলের উপর কতগুলো বই পড়ে আছে দেখেছেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখানকার প্রত্যেকে বেশ শিক্ষিত, মার্জিত, এবং যার যার কাজ করে চলেছেন। ভালো ব্যবস্থা, চমৎকার সংগ্রহ। হ্যাঁ, ঠিকই বলেছেন। তবে আর 5-7 দিন আগে এলে আরও ভালো হতো। একটা স্পেশাল এক্সিবিশন ছিল, সেটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। তাই নাকি? কে বলল? কে আর বলবে, এই দেখুন না। হুকাকাশি সিঁড়ির পাশে একটা ছাপানো বিজ্ঞাপনের দিকে আঙুল দেখালেন। রণজিৎ সেটা পড়ে দেখল স্পেশাল এক্সিবিশনটা চলার কথা ছিল 15 দিন, কিন্তু বিশেষ কারণে 7 দিনের মাথাতেই সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। বিজ্ঞাপনটা তারই। রণজিৎ বলল, ও যা দেখলাম, এই বা কম কি, এটাই তো দেখার সুযোগ মিলছিল না। কথা বলতে বলতে দুজনেই রাস্তায় নেমে এসেছিলেন। হুকাকাশি বললেন, আপনি ডাকবাংলোর দিকে এগোন, আমার একটু কাজ বাকি আছে, সেটা সেরে আমিও এসে জুটছি। রণজিৎ ডাকবাংলোর দিকেই রওনা দিল, আর হুকাকাশি উল্টো দিকে ঘুরে আবার মিউজিয়ামেই এসে ঢুকলেন। সোজা কিউরেটরের ঘরে গিয়ে বললেন, হ্যাঁ, আপনাদের মিউজিয়ামটি সত্যিই আকর্ষণীয়। আপনাদের স্পেশাল এক্সিবিশনটা কি প্রতি বছরই হয়? না, এবারেই প্রথম শুরু হয়েছিল। ইচ্ছে ছিল প্রতি বছরই করবার। বড় বড় জাদুঘর থেকে দুষ্প্রাপ্য আকর্ষণীয় কিছু জিনিস এনে মানুষজনকে দেখাবার। কিন্তু কিন্তু কি, মানে কোনো সমস্যা হচ্ছে? প্রথমবারই তো এক্সিবিশনটা মাঝপথেই বন্ধ করে দিতে হলো। হ্যাঁ হ্যাঁ, বাইরে একটা ছাপানো বিজ্ঞাপন দেখছিলাম, সেটা পড়ে এমনই তো মনে হলো। কিছু কি ঘটেছিল? একটা অত্যন্ত অনভিপ্রেত ঘটনা ঘটেছিল। আচ্ছা, কোনো মূল্যবান জিনিস কি চুরি হয়েছে? আপনি ঠিকই অনুমান করেছেন। ষোড়শ শতাব্দীর একটা মুক্তোর মালা, প্রতাপাদিত্যের ইতিহাসের সঙ্গে সেটা জড়িত। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি। এই কারণেই বর্তমানে সাধারণের প্রবেশের ব্যাপারে আপনাদের একটু কড়াকড়ি করতে হচ্ছে, তাই তো? হ্যাঁ, যা ঘটে গেল এরপর তো সতর্ক না হয়ে উপায় নেই। জিনিসটা কি উদ্ধার করা গেছে? একটা দীর্ঘশ্বাস ছেড়ে ভদ্রলোক বললেন, তাহলেও তো খানিকটা মুখ রক্ষা হতো। বুঝতেই পাচ্ছেন বর্তমানে আমার অবস্থাটা কীরকম দাঁড়িয়েছে। চুরিটা হলো কিভাবে, কিছু আন্দাজ করতে পারেন? ব্যাপারটা খুবই অদ্ভুত, প্রায় অবিশ্বাস্যই বলা যায়। বুঝতেই পারছেন, প্রত্যেকটা জিনিস ছিল অত্যন্ত দুষ্প্রাপ্য এবং মূল্যবান। ফলে আমাদের সর্বক্ষণ সতর্ক নজরদারিরও ব্যবস্থা ছিল, এবং জিনিসটা অদৃশ্য হবার প্রায় সঙ্গে সঙ্গেই একজন গার্ডের নজরে সেটা পড়ে যায়। সে তখনই সতর্ক ঘণ্টা বাজিয়ে দেয়। মিউজিয়ামের সমস্ত গেট বন্ধ করে দিয়ে প্রত্যেকের দেহ তল্লাশি করে দেখা হলো, কিন্তু আশ্চর্যের বিষয়, ওই মুক্তোর মালা আর কোথাওই পাওয়া গেল না। আচ্ছা, এই তল্লাশি কি শুধু দর্শনার্থীদের মধ্যেই চালানো হয়েছিল? না, ওই সময় ওই ঘরে যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের তল্লাশি হয়েছিল। এমনকি এখানকার স্টাফদেরও কাউকে বাদ দেওয়া হয়নি। আপনার স্টাফেরা কোন কোন জায়গা থেকে আসেন? সবাই এখানেই, মানে কম্বৌলিতেই থাকেন। কম্বৌলির বাইরে কাউকে যেতে হলে আমার অনুমতি নিয়েই যেতে হবে। আচ্ছা, বর্তমানে তেমন কেউ আপনার অনুমতি নিয়ে কি বাইরে আছেন? না, প্রত্যেকেই এখানে আছেন। কিউরেটরকে ধন্যবাদ জানিয়ে হুকাকাশি বেরিয়ে এলেন। ডাকবাংলোয় যখন ফিরলেন তখন 1টা বেজে গেছে। দুপুরের আহার সারতে সারতে
হুকাকাশি রণজিৎকে স্পেশাল এক্সিবিশন বন্ধ হয়ে যাওয়ার কারণটা জানিয়ে দিলেন। রণজিৎ চিন্তিত হয়ে বলল, খুবই দুঃখের ব্যাপার, কিন্তু আপনি এখন তাহলে 13 নম্বর বাড়ি ছেড়ে মুক্তমালা নিয়ে পড়লেন? 13 নম্বর বাড়ির সঙ্গে মুক্তমালা যদি যুক্ত হয়ে যায় তাহলে সেটা নিয়েও না পড়ে উপায় কি? তার মানে আপনি বলছেন কলকাতার ওই 13 নম্বর বাড়ির সঙ্গে কম্বলির এই মিউজিয়াম থেকে মুক্তোর মালা চুরি যাওয়ার একটা যোগসূত্র আছে, তাই তো? তা যে আছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু হুকাকাশি আর কোনো কথা না বলে গম্ভীর হয়ে কিছু একটা ভাবতে লাগলেন। এই মুহূর্তে তাকে দেখলে মনে হবে একটা সহজ অঙ্কের সমাধান যেন কিছুতেই করে উঠতে পারছেন না। রণজিৎ চুপ করে গেল। হুকাকাশির চিন্তায় ব্যাঘাত ঘটাতে চাইল না। ডাকবাংলোর বারান্দায় একটা প্রমাণ সাইজের হাতে আঁকা ছবি টাঙানো ছিল। আশ্রমবালা শকুন্তলা, শকুন্তলার কোল ঘেঁষে একটা হরিণ ছানা। রণজিৎ বেশ মন দিয়ে ছবিটা দেখতে লাগলো। তলার দিকের এক কোণায় শিল্পীর টানা হাতের স্বাক্ষরও রয়েছে, তবে সেটা ঠিক পড়া যায় না। ধীরে ধীরে হুকাকাশি রণজিতের পাশে এসে দাঁড়ালেন। স্বগতোক্তির মতো করে উচ্চারণ করলেন, শকুন্তলা। রণজিৎ খানিকটা অবাক হয়েই বলল, আপনি জানেন শকুন্তলার কাহিনী? নিশ্চয়ই। রাজা দুষ্যন্তের স্ত্রী। বিয়ে করার পর রাজা ফিরে গেল রাজধানীতে, শকুন্তলা রয়ে গেল আশ্রমে। দুর্বাসা মুনির অভিশাপে রাজা ভুলে গেল শকুন্তলাকে। এদিকে রাজা দুষ্যন্ত ফিরে আসছে না দেখে শকুন্তলা নিজেই পাড়ি দিল রাজধানীর উদ্দেশ্যে। পথে নদীতে স্নান করতে গিয়ে স্বামী দুষ্যন্তের দেয়া আংটিখানি জলে হারিয়ে ফেলল। এরপর শকুন্তলা যখন রাজার সামনে গিয়ে দাঁড়ালো, রাজা দুষ্যন্ত যথারীতি তাকে চিনতে পারল না। তারপর একদিন মাছের পেট থেকে বেরোলো রাজার দেওয়া সেই আংটি, যেটা শকুন্তলা নদীতে হারিয়ে ফেলেছিল। এবং সেই আংটি দেখেই দুষ্যন্তের আবার মনে পড়ে গেল শকুন্তলার কথা। তক্ষুনি ছুটে গেল শকুন্তলাকে খুঁজতে। অবশেষে মিলন ঘটল স্বামী স্ত্রীর। কি ঠিক বলেছি তো? 100-এ 100। অসাধারণ ছবি। এক মুহূর্তে আমার ভাবনার ফাঁক ফোকরগুলো সব ভরাট করে দিল। কথাটা বলেই হুকাকাশি দ্রুত ঘরে ঢুকে ট্রেনের টাইম টেবিলের পাতা উল্টাতে লাগলেন। রণজিৎও কিছু একটা আঁচ করে তার পিছন পিছন ঘরে ঢুকল। হুকাকাশি বললেন, 5টা 26-এ শিয়ালদা যাওয়ার একটা ট্রেন আছে। ওই ট্রেনেই ফেরার কথা ভাবছেন নাকি? না, ঘন্টা দেড়েক পরে একটা লোকাল ট্রেন আছে, আমরা ওটাই ধরব। কিন্তু 5টা 26-এর ওই ট্রেনটাতে একজন প্যাসেঞ্জারকে আটকাতে হবে। এখন বাজে 3:40। আপনি তৈরি হয়ে নিন রণজিৎবাবু, আমি আসছি। মুহূর্তের মধ্যে জামাটা গলিয়ে নিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেলেন হুকাকাশি। রণজিৎ সেদিকে তাকিয়ে হতভম্বের মতো খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর জিনিসপত্র ব্যাগে গোছাতে শুরু করল। আধ ঘন্টার মধ্যেই হুকাকাশি ফিরে এলেন। রণজিৎ কৌতূহলী দৃষ্টিতে তার দিকে তাকাতেই তিনি বললেন, হ্যাঁ, আপনার 13 নম্বর বাড়ির রহস্যের সমাধান হয়ে গেছে। অবশ্যই আজকে আমরা কম্বৌলির মিউজিয়াম দেখতে না গেলে এত তাড়াতাড়ি রহস্যভেদটা হতো কিনা সন্দেহ। এখন আর একবার মিউজিয়ামে যেতে হবে। ওই মুক্তোর মালার ব্যাপারে? হ্যাঁ, আসল মামলা তো ওটাই। একটু খোলসা করে বলুন তো, সবই তো ধোঁয়াশা। হুকাকাশি জিনিসপত্র গোছাতে গোছাতে বললেন, মিউজিয়াম বন্ধ হয় 5টায়। হাতে খানিকটা সময় আছে। আপনার ধোঁয়াশা খানিকটা কাটাবার চেষ্টা করছি। সেদিন ওই 13 নম্বর বাড়ির কর্তার সঙ্গে আলাপ পরিচয়ের কথাটা মনে আছে তো? লোকটা বারবার গেঞ্জির ডান হাতাটা নিচের দিকে টেনে দিচ্ছিল। আপনিও সেটা খেয়াল করেছিলেন? হ্যাঁ, ওটা তার মুদ্রাদোষ বলে মনে হচ্ছিল। না, ওটা মুদ্রা দোষ নয়। ইঞ্জেকশনের দরুন হাতের খানিকটা জায়গা ফুলে ঢিবির মতো হয়েছিল।
সেটাকেই ঢাকবার চেষ্টা। সেই কারণেই সেঁক দেওয়ার জন্য নুনের পুটুলি। একদম ঠিক ধরেছেন। ওই নুনের পুঁটুলি দেখেই আমি বুঝতে পারলাম যে লোকটাকে ইঞ্জেকশন দেয়া হচ্ছে। এখানে আর একটা প্রশ্ন হচ্ছে, সমস্ত দিন দোতলা থেকে ওই বাড়িটার চারদিকে আমরা নজর রেখেছি, কাউকে ঢুকতে দেখিনি। তবে ডাক্তার এলো কখন? গভীর রাতে মোটরে করে। ঠিক, কিন্তু ব্যাপারটা কেমন আগাগোড়া গোপন রাখবার চেষ্টা করা হচ্ছে সেটা দেখেছেন তো? খুব গোপনে তার চিকিৎসা চলছে। কি অসুখ তা তারা কাউকে জানাতে দিতে রাজি নয়, কেননা তাতে তাদের জেল পর্যন্ত হয়ে যেতে পারে। প্রথম দিন ও বাড়িতে গিয়ে দরজায় আড়ি পেতে জেলখানা কথাটা আপনি নিজের কানেই তো শুনে এসেছিলেন। ডাক্তার যখন চিকিৎসা শুরু করেছে আর রোগীর অবস্থার যখন উন্নতি হয়নি, ব্যথা চাপবার চেষ্টা তো তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল, তখন ডাক্তার যে ফের আসবে তা বুঝতে কষ্ট হলো না। বাস্তবিকই গভীর রাত্রে আবার মোটর এলো, আলো নিভিয়ে। ডাক্তার নিয়ে এসেছিল আমার হোটেলের সেই রহস্যময় বোর্ডার, রাতের অতিথি। তার খোঁজেই তো আমরা এলাম এখানে। রণজিৎ বিভ্রান্তের মতো বলল, আমার বিভ্রান্তি তো আপনি আরো বাড়িয়ে দিলেন। ডাক্তার ইঞ্জেকশন তো বুঝলাম, কিন্তু অসুখটা কি? গোপনীয়তাই বা কেন? দিনের বেলা বাড়ির ভেতরে চিৎকার হলে পাড়াপড়শির সন্দেহ জাগতে পারে, তাই ও সময়টা বেশিরভাগই মরফিয়া ইনজেক্ট করে ওকে ঘুম পাড়িয়ে রাখা হতো। যত গোলমাল রাত্রিতে, জাগলে পরেই কাতরানি আর গোঙানি। এই অবস্থা যখন চলছে তখনই ব্যাপারটা প্রথম আপনার নজরে এলো। কিন্তু এবার আমাদের বেরোনো উচিত, না হলে মিউজিয়াম বন্ধ হয়ে যাবে। রণজিতের মুখ দেখে মনে হচ্ছে সে যে তিমিরে ছিল এখনো সেই তিমিরেই আছে। ডাকবাংলোর ঘর ছেড়ে দিয়ে রণজিৎকে নিয়ে হুকাকাশি বেরিয়ে পড়লেন মিউজিয়ামের উদ্দেশ্যে। ওরা যখন মিউজিয়ামে এসে দাঁড়ালেন তখন ঠিক 5টা বাজে। রণজিৎকে নিয়ে হুকাকাশি সোজা গিয়ে ঢুকলেন কিউরেটরের ঘরে। কিউরেটর রণজিতের দিকে তাকিয়ে একটু অবাক হয়ে বললেন, আপনি সকালেই একবার এসেছিলেন তো? হ্যাঁ, আমরা দুজনেই এসেছিলাম। রণজিতের কথায় কিউরেটর আরও খানিকটা অবাক হয়ে হুকাকাশির দিকে তাকিয়ে বললেন, না, এনাকে তো দেখিনি। তাছাড়া আমি তো আপনাদের জন্য 2খানা পাস ইস্যু করেছিলাম। এবার হুকাকাশি বলতে শুরু করলেন, আগে আপনারা দুজনেই ঠিক বলেছেন। সকালে এর সঙ্গে মিউজিয়াম দেখতে আমি এসেছিলাম এবং আপনি আমাদের জন্যই 2টো পাস ইস্যু করেছিলেন। আমার নাম হুকাকাশি, আমি একজন গোয়েন্দা। সকালে কাজের খাতিরেই আমাকে একটু ছদ্মবেশ ধরতে হয়েছিল। আপনাদের এক্সিবিশন থেকে চুরি যাওয়া মুক্তমালা রহস্যের সমাধান আমি করে ফেলেছি। আশা করছি আর কিছুক্ষণের মধ্যেই মালাটার হদিশও পাওয়া যাবে। কিউরেটর ভদ্রলোক খানিকক্ষণ বড় বড় চোখ করে হুকাকাশির মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে বললেন, কি সাংঘাতিক! আমি তো আপনাকে চিনতেই পারিনি। আপনি সকালের সেই বাঙালি অধ্যাপক, কিন্তু আপনি যা বলছেন সেটা কি সত্যি? মালাটা আইডেন্টিফাই করার জন্য আপনাকে আমাদের সঙ্গে এখনই একবার কলকাতা যেতে হবে। শুধু কলকাতা কেন, কলকাতা, কাবুল, কান্দাহারে যেখানে বলবেন আমি যেতে প্রস্তুত। কিন্তু মালা কি সত্যিই পাওয়া গেছে? সন্ধান পাওয়া গেছে, এখনো হাতে আসেনি। আমরা পৌঁছানোর আগেই হয়তো সেটা বেরিয়ে পড়বে। কিউরেটর এবং রণজিৎ দুজনেই হাঁ করে হুকাকাশির মুখের দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত, যেন হুকাকাশির কথাগুলো ওদের ঠিক বোধগম্য হচ্ছে না। হুকাকাশি বললেন, এই মিউজিয়ামেরই একজন কর্মচারী ঘটনার আসল খলনায়ক। কিউরেটর ভীষণ অবাক হয়ে বললেন, আমার মিউজিয়ামের কর্মচারী? আগে হ্যাঁ, এ তো অবিশ্বাস্য। অবিশ্বাস্য হলেও সত্যি। এক্সিবিশনে যে জিনিসগুলো ছিল তার মধ্যে প্রতাপাদিত্যের আমলের ওই মুক্তমালাটাই নিশ্চয়ই সবচাইতে মূল্যবান এবং আকারে ছোট ছিল। আগে হ্যাঁ, মালাটা একটা মুঠোর মধ্যেই লুকিয়ে ফেলা যায়। খাঁটি মুক্তোর মালা, ঐতিহাসিক মূল্য বাদ দিলেও বাজারে মূল্য কম করে 50,000 টাকা তো হবেই। সেই কারণেই
আপনাদের ওই কর্মচারীটি আর লোভ সামলাতে পারেনি। তার মনে হলো পাকা একজন হাত সাফাইওয়ালা লোকের পক্ষে মালাটা সরিয়ে ফেলা সম্ভব। এমন একজন ভদ্রবেশী জোচ্চোরের সঙ্গে তার আগে থাকতেই আলাপ ছিল, আর তার সঙ্গেই কথা বলে ব্যবস্থা পাকা করে ফেলল। ভিড়ের সুযোগ নিয়ে সেই জোচ্চোর মালাটা ট্যাকস্থ করবে। লোকটা বাস্তবিকই নিপুণ হাতে মালাগাছি সরিয়েও ফেলল, কিন্তু ঠিক হজম করা তার সাধ্যে কুলোল না। কেননা প্রায় সঙ্গে সঙ্গেই মিউজিয়ামের রক্ষীরা টের পেয়ে গেল যে কিছু একটা অঘটন ঘটেছে। সঙ্গে সঙ্গে সমস্ত গেট বন্ধ করে কড়া পাহারায় প্রত্যেকের দেহ তল্লাশি করা শুরু হলো। জোচ্চোর দেখল আর তো উপায় নেই, নির্ঘাত ধরা পড়ে যাবে। প্রাণের দায়ে সে তখন গোটা মালা ছড়াই কপ করে গিলে ফেলল। ফলে দেহ তল্লাশ করেও মালা আর মিলল না। স্পেশাল এক্সিবিশন বন্ধ হয়ে গেল। এদিকে মালা গেলবার পরই জোচ্চোরের অবস্থা কাহিল। অসহ্য পেটের ব্যথা, সইতেও পারে না, মুখও খুলতে পারে না। কেননা প্রকাশ্যে ডাক্তার ডাকিয়ে চিকিৎসা করাতে গেলেই ভেতরের সব কথা ফাঁস হয়ে পড়বে, আর তার ফলে হবে শ্রীঘরবাস। পরিস্থিতি এইরকম দেখে মিউজিয়ামের সেই কর্মচারী এক রাতে ওকে কলকাতায় নিয়ে গিয়ে খুব নিরিবিলি পল্লীতে একটা বাড়ি ভাড়া নিল। পেটে অস্ত্রোপচার ছাড়া এ ব্যামোর আর চিকিৎসা নেই। কিন্তু অস্ত্রোপচারে হাত সাফাইওয়ালা সেই জোচ্চোর বেজায় গররাজি। মনে তার পাপ, সে ভাবল হয়তো পেট কাটার ছুতোয় তাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা হবে। তাই চেষ্টা চলতে লাগলো নানা রকমের জোলাপের সাহায্যে। আজ সকালেই এখানে এসে আপনাদের সেই কর্মচারীটির ঘরে ঢুকেই দেখলাম টেবিলের ওপর অনেকগুলো ডাক্তারি বই। বেশ মন দিয়ে জোলাপের ওপর লেখা একখানি বই পড়ছিল। এই লোকটি কলকাতায় আমার হোটেলের পাশের ঘরটি ভাড়া নিয়েছে। সে যে এখানকারই একজন কর্মচারী এটা এখানে এসেই জানতে পারলাম। সে এখন কলকাতা কম্বৌলি ডেলি প্যাসেঞ্জারি করছে। কিউরেটর উত্তেজিত হয়ে বললেন, আমার বিনা অনুমতিতে তো কারুরই কম্বলি ছাড়ার কথা নয়। আরে এই তথ্যটা জানার পরই তো তার উপর সন্দেহটা আরো দৃঢ় হলো। কিন্তু যার সম্পর্কে আপনি এত কথা বলছেন তার নামটা কি বলুন তো? না, তার নামটা আমি এখনো জানতে পারিনি। কিউরেটর ভদ্রলোক এবার একটু অসন্তুষ্ট হয়েই বললেন, অপরাধীর নামও জানতে পারেননি, চুরি যাওয়া মালও হাতে পাননি। আপনার কথার ওপর কিভাবে আস্থা রাখি বলুন তো মিস্টার হুকাকাশি। ঠিক এই সময় বাইরে একটা গুঞ্জন শোনা গেল। তিনজনেই ঘরের বাইরে বেরিয়ে এলেন। কিউরেটর অবাক হয়ে দেখলেন তাঁরই মিউজিয়ামের একজন কর্মচারীকে নিয়ে স্থানীয় থানার দুজন কনস্টেবল এবং একজন ইন্সপেক্টর এসে হাজির হয়েছেন। ইন্সপেক্টর হুকাকাশিকে দেখেই এগিয়ে এসে হাসতে হাসতে বললেন, আপনি ঠিকই অনুমান করেছিলেন মিস্টার হুকাকাশি। ইনি নৈহাটি থেকে শিয়ালদা যাবেন বলে টিকিট কাটছিলেন, সেখান থেকেই আমরা একে ধরেছি। লোকটি তীব্র প্রতিবাদের ভঙ্গিতে বলল, হ্যাঁ, কিন্তু আমার অপরাধটা কি? কিউরেটর উত্তেজিত হয়ে বললেন, আপনি আমার বিনা অনুমতিতে আমাকে না জানিয়ে কম্বলি ছেড়ে কলকাতা যাচ্ছিলেন কেন? সেই জন্য আপনি হুকাকাশি তাকে থামিয়ে দিয়ে ঠান্ডা গলায় বললেন, না, শুধু সেই জন্যই নয়, আপনার অপরাধ আরও খানিকটা বেশি। প্রায় 50,000 টাকা মূল্যের একটি ঐতিহাসিক সম্পদ এক্সিবিশন থেকে চুরি করার অপরাধে আপাতত আপনাকে ইন্সপেক্টর বাবুর আতিথ্য গ্রহণ করতে হচ্ছে। এসব কি বলছেন আপনি? আপনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে আমাদের খুব বেশি বেগ পেতে হবে না। ইন্সপেক্টর বাবু, অধিকার কোনো খবর আছে? হ্যাঁ, কলকাতা থেকে জানিয়েছে যে আপনার দেওয়া ঠিকানা অনুযায়ী পুলিশ ওই 13 নম্বর বাড়ি থেকে একটি লোককে তুলে মেডিকেল কলেজে নিয়ে গেছে। লোকটি নাকি সম্ভবত মরফিয়ার ঘোরে আচ্ছন্ন অবস্থায় ছিল। ঠিক এই সময়ে ধৃত কর্মচারীটি দুই কনস্টেবলের মাঝখান থেকে মরিয়া হয়ে লাগালো ছুট। চোখের নিমেষে সে গেট দিয়ে বেরিয়ে গেল। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে সম্পূর্ণ নাগালের বাইরে চলে গেল। ঠিক এক মুহূর্ত পরেই রণজিৎ একটা বিশাল লাফ দিয়ে পাঁচিল টপকে ওপারে গিয়ে পড়ল। এরপর সকলেই একসঙ্গে গেটের বাইরে বেরিয়ে এলো। দেখল
রণজিৎ পলাতক লোকটির জামার কলার ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে আসছে। কনস্টেবল দুজন এগিয়ে গিয়ে তাকে আবার পাকড়াও করে নিল। হুকাকাশি রণজিতের পিঠ চাপড়ে দিয়ে বললেন, সাব্বাস রণজিৎ বাবু, চলুন এবার ফেরা যাক, এখানকার কাজ শেষ। ইন্সপেক্টরকে ধন্যবাদ জানিয়ে হুকাকাশি হাঁটা লাগালেন। পিছন থেকে কিউরেটর ভদ্রলোক বলে উঠলেন, সে কি মশাই, এই যে বললেন আমাকেও সঙ্গে যেতে? হুকাকাশি হাঁটতে হাঁটতেই উত্তর দিলেন, সঙ্গে না গেলেও চলবে, নিজের মতোই আসুন। রণজিৎ বুঝতে পারল কিউরেটর ভদ্রলোক হুকাকাশির ওপর অনাস্থা প্রকাশ করাতেই হুকাকাশি তাঁকে সঙ্গে নিতে চাইছেন না। মিচকি হেসে সে বলল, ভদ্রলোককে ফিরে আসাটা কি ঠিক হলো? হুকাকাশি এ কথার কোনো উত্তর দিলেন না। কলকাতায় ফিরে হুকাকাশি প্রথমেই গেলেন তাঁর হোটেলে। ওদের ঢুকতে দেখেই ম্যানেজারবাবু ছুটে এগিয়ে এসে বললেন, আগে এইমাত্র আপনাকে টেলিফোন করছিল। কোত্থেকে? মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। কথা বলতে বলতে তারা হোটেলের অফিস কামরায় এসে ঢুকলেন। হুকাকাশি তাড়াতাড়ি রিসিভার তুলে ডায়াল করলেন। হ্যালো, মেডিকেল কলেজ হসপিটাল, আমি হুকাকাশি বলছি। ও দারোগা বাবু, কি খবর বলুন? এক্স রে হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ জানি, এক ছড়া মালা তো। ওটা খাঁটি মুক্তোর। হুকাকাশি হেসে রিসিভারটা রেখে দিয়ে রণজিৎকে বললেন, এক্স রে করতেই পেটের ভেতর মালাটির সন্ধান মিলেছে। রণজিৎ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা মিস্টার হুকাকাশি, মালাটা যে চোর তার পেটের ভিতরেই চালান করে দিয়েছে, এটা আপনি মানে এই অদ্ভুত ব্যাপারটা আপনার মাথায় এলো কিভাবে? আসেনি তো, মাথায় আসেনি বলেই তো প্রায় সব কিছু বুঝে ফেলা সত্ত্বেও হিসেবটা মিলছিল না। শেষে আমার ভাবনার ফাঁকটা ভরাট করে দিলেন কবি কালিদাস। কালিদাস? অভিজ্ঞান শকুন্তলম, ডাকবাংলোর বারান্দায় শকুন্তলার ওই ছবি। আপনি আমার দৃষ্টিটা সেদিকে আকর্ষণ করিয়ে দিলেন। আরে ওই ছবিটা দেখেই তো রহস্যের সব জট এক মুহূর্তে খুলে গেল। মাছের পেট থেকে বেরিয়েছিল শকুন্তলার হারিয়ে যাওয়া আংটি, আর আমাদের ধরা মাছের পেট থেকে বেরোতে চলেছে প্রতাপাদিত্যের আমলে চুরি যাওয়া মুক্তোর মালা। এতক্ষণ তোমাকে শোনাচ্ছিলাম মনোরঞ্জন ভট্টাচার্যের গল্প ১৩ নম্বর বাড়ির রহস্য। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বলল, রণজিৎ, অপু, ম্যানেজার, ড্রাইভার এবং ইন্সপেক্টর অনুপ, কিউরেটর অরিজিৎ এবং হুকাকাশি সঞ্জয় চট্টোপাধ্যায় ও গল্প পাঠে ছিলাম আমি দীপঙ্কর।